এদিকে হঠাৎ করেই পাল্টি নিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ডক্টর ইউনূসের কোনো আদেশ নিষেধ মানবে না বলে ঘোষণা। ৫ আগস্টকে ঘিরে সেনাপ্রধানের প্ল্যান সফল হয়েছে। সেনা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা কেড়ে নেওয়ার চক্রান্ত। শেখ হাসিনার সাথে বিশেষ কল রেকর্ড ফাঁস সেনাপ্রধানের। আবারও শুরু ভয়ানক সংঘর্ষ। সরকারের ভিতরে মারাত্মক গ্রুপিং, উপদেষ্টাদের মধ্যে মারাত্মক দ্বন্দ্বের ফলে কি দ্বন্দ্ব, তারা চায় ইউনূস চলে যাক, এবং ইউনূসের পন্থী যারা বা এনসিপি কে যারা ফোন করে এদেরকে চায় না, এদেরকে আউট করতে চায় সরকার। এই জন্য খেলা শুরু হয়ে গেছে, যার ফলে ওই মাহফুজদের কান্নাকে আবারও সামরিক শাসন আসতে যাচ্ছে, সেনা শাসন আসতে যাচ্ছে, পদধ্বনিও নাকি শোনা যাচ্ছে। দেশে আবারও ১/১১ পদধ্বনি শোনা যাচ্ছে। সেনাবাহিনী যে কোনো সময় 1/11-এর ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পারে। তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুকে এমন স্ট্যাটাস দেন যে ১/১১-র পদধ্বনি শোনা যাচ্ছে। নানা রকম তথ্য আসছে সংবাদ মাধ্যম থেকে, এমন তথ্য কিন্তু এসেছে যে মূল পরিকল্পনা ছিল শাহবাগ এবং বিমানবন্দর এলাকা দখল করে ফেলে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা। দায় মুক্তির পথ খুঁজছে ইউনূস বাহিনী। এখন এই আইনগত কঠিন জটিলতার মধ্য থেকে সেফ এক্সিটের নির্বিঘ্ন প্ল্যান খুঁজতে গিয়ে আইন খুঁজে পাচ্ছেন না, ঘরমাক্ত হয়ে যাচ্ছে ইউনূস বাহিনী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার মাঝে সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল মুখ থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। যেখানে আপনারা ভিডিওর শুরুতে বেশ কয়েকজনের বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন, যে প্রতিবেদনগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন। তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা কিন্তু সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না বলে আমরা সরাসরি এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখি। ইউনূস বাহিনী ইতিমধ্যে একাধিক অবসরপ্রাপ্ত বিচারক, ২-১জন সিনিয়র আইনজীবীকে নিয়ে বিভিন্ন কথা বলেছেন। কিছু তরুণ আইনজীবীরা উচ্ছ্বাসের সঙ্গে তাকে অনেক পথ বাতলে দিয়েছেন, কিন্তু সেই সকল পথে সন্তুষ্ট নন ডক্টর ইউনূস এবং তার বাহিনী। যে কোনো এক্সিটের জন্য তাদের কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত, ডক্টর ইউনূসকে কোনোভাবে আইনানুগ প্রক্রিয়ায় যাতে অভিযুক্ত করা না যায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। তার সঙ্গে যে পরিষদবর্গ আছে দেশে দেশের বাইরে, তাদেরকে যাতে কোনোভাবে কোনো আইনে আটকানো না যায় সে পথ খুঁজতে হবে। তৃতীয়ত, তার যে সকল প্রতিষ্ঠান আছে, গ্রামীণ ট্রাস্টের অধীনস্থ গ্রামীণ ব্যাংক সহ অন্যান্য যা কিছু আছে সেগুলিতে কখনো কোনো হস্তক্ষেপ হবে না, রাষ্ট্র এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চতুর্থত, তিনি যে সকল নতুন প্রতিষ্ঠানের অনুমতি নিয়েছেন, একটা ডিজিটাল ওয়ালেট, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, তিনি যে সকল মামলা থেকে নিজেকে প্রত্যাহার করার সুযোগ করে নিয়েছেন, গ্রামীণ ব্যাংকের মালিকানা, রাষ্ট্রের মালিকানা কমিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন, তার ট্রাস্টের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে দেশের বাইরে বিভিন্ন কারণে যে আর্থিক লেনদেন হয়েছে সে বিষয়গুলি, এবং দায়িত্ব পালন করার ক্ষেত্রে তিনি যে সকল সিদ্ধান্ত নিয়েছেন এই সকল সিদ্ধান্তগুলিকে কিভাবে কোন রকম দায়গ্রস্ত করা যাবে না, এমন নিরাপত্তা নিশ্চিত করা যাবে, এমন পথ খোঁজার জন্য তিনি একাধিক আইন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন। দেশের একজন প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ, অত্যন্ত প্রবীণ আইনজীবী, তার একজন জুনিয়র আইনজীবীকে ডেকে ওই বিষয়ে তারা কথা বলেছেন এবং ওই সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলতে চেয়েছেন। সিনিয়র আইনজীবী ইউনূসের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে সম্মত নন। তিনি ভীষণভাবে ক্ষুব্ধ, সংবিধান ছুঁড়ে ফেলা দেওয়া হবে, সংবিধান মানা হবে না, মুক্তিযুদ্ধের চেতনাকে রিসেট বাটন করা হবে, এরকম অসাংবিধানিক কাজকর্ম, বঙ্গবন্ধুর মুরাল ভেঙে ফেলা, ৩২ নম্বর হামলা, এ সকল ঘটনা নিয়ে তিনি ভীষণভাবে ক্ষুব্ধ বিধায় তিনি আর কোন রকম ইউনূসকে সহযোগিতা করতে চাচ্ছেন না। দেশের বাইরে একাধিক আইনজীবীর সঙ্গে তার টিম কথা বলেছে। সেই টিমের যে আলাপ আলোচনা, সে আলাপ আলোচনার যে নির্যাস, সেই নির্যাসেও ইউনূস সন্তুষ্ট হতে পারেননি। তারা একটা ইন্ডেমনিটি আইন করা যায় কিনা এই বিষয়টি নিয়ে ভাবছেন। আবার ইন্ডেমনিটি আইন করে যে শেষ রক্ষা হয় না সে বিষয়টা নিয়েও তাদের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। কারণ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে ১৯৭৫ সনের ২৬শে সেপ্টেম্বর তৎকালীন ক্ষমতা দখলকারী প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক যে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করেছিলেন, সেই অর্ডিন্যান্স তো আইন ছিল না। জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা আসার পরে ১৯৭৯ সালের ৯ এপ্রিল সেটাকে পার্লামেন্টে পাশ করেছিলেন, যেটা সংবিধানের ৫ম সংশোধনী হিসাবে গৃহীত হয়েছিল। সেটা যখন আইনে চ্যালেঞ্জ হলো তখন সর্বোচ্চ আদালত বলে দিয়েছেন যে না, এরকম কোনো আইন করার সুযোগ নাই এবং এরকম কোনো দায় মুক্তির সুযোগ নাই। অন্যদিকে সুপ্রিম কোর্টে একটি দায় মুক্তি নিয়ে মামলা হয়েছিল, সেই দায় মুক্তির মামলায়
সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে যে কোনো অন্যায়, কোনো অপরাধ অথবা যে বিষয়গুলো কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকতে পারে এমন বিষয়ে কাউকে দায় মুক্তি দেওয়ার কোনো সুযোগ নাই। সে কারণে বিএনপি আমলে অপারেশন ক্লিন হার্ট, পরবর্তীতে আওয়ামী লীগ আমলে বিভিন্ন অপারেশনের বিষয়ে দায় মুক্তির যে সকল ব্যবস্থা করা হয়েছিল সেগুলোকে আর গুরুত্ব দেওয়া হচ্ছে না। ফলে সেক্ষেত্রে তারা সন্তুষ্ট হতে পারছেন না। এখন দায় মুক্তির জন্য পথ পন্থা তারা খুঁজছেন। এই পথ পন্থা কোথায় পাবেন সেটা নিয়ে আইন বিশেষজ্ঞরাও এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা দেননি। ফলে জুলাই ঘোষণায় যে এই সকল বিষয়গুলি থাকতে হবে, সেক্ষেত্রে ইউনূসের ব্যক্তিগত টিম তাদের বিষয়গুলোকে সামনে নিয়ে আসছেন। অন্যদিকে তৎকালীন যারা ছাত্রনেতা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন তারা বলছেন পুলিশ হত্যা সহ মেট্রো রেল, পদ্মা সেতু, টেলিভিশন, রাস্তাঘাট এবং অন্যান্য যে সকল বিষয়গুলি নিয়ে বিভিন্ন ঘটনা ঘটেছে এবং তাদের কিছু কর্মীরা অতি উৎসাহী হয়ে বিভিন্ন সময় যে কথাগুলি বলেছেন যে হ্যাঁ আমরাই মানুষ খুন করেছি, আমরা পুলিশ মেরেছি, আমরা পদ্মা সেতু, মেট্রো রেলে আঘাত করেছি, আমরা যদি দীর্ঘদিন পরিকল্পনা না করতাম তাহলে এটা সফল হতো না। এই স্বীকারোক্তিগুলো এখন ফেসবুকে, ইউটিউবে সর্বত্র রয়েছে। ফলে এগুলি এক প্রকার স্বীকারোক্তি হয়ে গেছে। তাহলে এই জাতীয় পরিস্থিতির থেকে পরিত্রাণ কি? আবার একাধিক উপদেষ্টা, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি এবং নাহিদ ইসলাম, তারপরে মাহফুজ আলম এবং আর হাসনাত আব্দুল্লাহ, এরা প্রকাশ্যভাবে আইনের পরিপন্থী, সংবিধানের পরিপন্থী অনেক কথা বলেছেন। কেউ কেউ তো বলেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এই সংবিধান রাখা হবে না। এই প্রশ্নটা আসছে এখন এই আইনগত কঠিন জটিলতার মধ্য থেকে সেফ এক্সিটের নির্বিঘ্ন প্ল্যান খুঁজতে গিয়ে আইন খুঁজে পাচ্ছেন না। ঘরমাক্ত হয়ে যাচ্ছেন ইউনূস বাহিনী। দুই শিবিরে বিভক্ত যারা জঙ্গি স্টাইলের ঘটনা ঘটিয়েছিলেন তারা তাদের সেভের জন্য পথ খুঁজছে, ইউনূস এবং তার লোকটা পথ খুঁজছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে যারা বিদেশি নাগরিক, তাদেরকে মন্ত্রী এবং মন্ত্রী পদমর্যাদার এই দায়িত্ব যিনি দিয়েছেন তিনি এটা দিতে পারেন কিনা, এটা সম্পূর্ণরূপে অসাংবিধানিক। কারণ বাংলাদেশের মন্ত্রী এবং মন্ত্রী পদমর্যাদার দায়িত্ব পালন করতে গেলে তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আরো কিছু টার্মস কন্ডিশন আছে। এই পরিস্থিতিতে ডক্টর ইউনূস মাইক্রোস্কোপ লাগিয়ে সেফ এক্সিটের পথ খুঁজছেন। কোনো পথ এখনো পাননি, বাকিটা অপেক্ষায় থাকতে হবে। আবারও সামরিক শাসন আসতে যাচ্ছে, সেনা শাসন আসতে যাচ্ছে, পদধ্বনিও নাকি শোনা যাচ্ছে। তো এই পদধ্বনি আবার কারা শোনেন? এই টোটাল এনসিপির যত নেতাকর্মী আছে তারা এবং তাদের যারা বড় ভাইরা সরকারে আছেন তারাই কিন্তু শোনেন। কারণ দুই বড় ভাই, এক মাহফুজ তিনি আওয়াজ শুনছেন আর আরেক আসিফ মাহমুদ তিনি আবার বলছিলেন সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে নাকি বলছিলেন যে ডক্টর ইউনূসকে এই পদে দেওয়াটা আসলে খুব কষ্ট করে তিনি মাইনা নিছেন। এগুলো আমাদেরকে দেখতে হয়। দেশে আবারও ১/১১ পদধ্বনি শোনা যাচ্ছে। মন্তব্য তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিএনপির যিনি একজন বস আছেন সালাউদ্দিন ভাই, তিনি আবার ট্রল করে বলছেন ১ ঘন্টা পরে এই পোস্ট ডিলিট দিয়ে দিবে, কারণ মাহফুজ মাঝে মাঝে এই কাজ করে আর এই সরকারের যিনি প্রধান তিনিও করেন। তার বক্তব্য হচ্ছে যে ১/১১ পদধ্বনি শোনা যাচ্ছে, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। এই যে জনগণরে মূর্খা বানানোর খেলা, জনগণরে ভোদাই ভাবার খেলা, জনগণরে চেতনা খেলা, এগুলা মানুষ এই মুহূর্তে এদের কথাবার্তা যে কি পরিমাণ বিরক্ত এরা নিজেরাও আসলে বোঝে না। দোষটা এদের না, আপনার দোষটা হচ্ছে যে আওয়ামী লীগের সময় উবায়দুল কাদের, হাসান মাহমুদ এরা যখন কথা বলতো মানুষ কি ভাবতেছে, বা খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও মাঝে মাঝে এমন অদ্ভুত কথা বলতেন, জনগণ কিভাবে এইটা তাদের বোধগম্য ছিল না। আশেপাশে চাটুকার শ্রেণী এমন লেভেলে ছিল যে জনগণের ভাষাটা, মানুষের চিন্তাটা ওনাদের নফসের মধ্যে কাজ করতো না। এজ এ রেজাল্ট করুণ পরিণতি, দেশ ছেড়ে পালানো। এই মুহূর্তে এই মাহফুজরাও যখন ক্ষমতার মসনদে বসছে, তাদের মন মস্তিষ্ক বা আশপাশে চাটুকার শ্রেণী অথবা ক্ষমতারূপী একটা মেন্টালিটির মানুষ এমন ভাবে জায়গা বসছে, এরা যে কি বলে, এদের এই কথাগুলো ১ বছর পরে মানুষকে খাচ্ছে নাকি খাচ্ছে না, এদেরকে নিয়ে যে মানুষ ট্রল করতেছে, সান্ডা না মাহফুজ, সান্ডা সান্ডা, মুলা না মা সান্ডা, সান্ডা সান্ডা, এই ধরনের ডায়লগে কিন্তু এই মাহফুজকে নিয়ে আসছে। তিনি হয়তো ভুলে গেছেন। গেল কয়েকদিন আগে শিবিরকে নিয়ে, জামাতকে নিয়ে গুতা দেওয়া মাহফুজ তিনি আবার বলছেন আন্দোলনের সময় শিবির, যেখানে নাহিদ ইসলাম বলতেছে যে শিবিরের ভূমিকা কি ছিল, সেটা নিয়ে মাহফুজ আবার শিবিরের পক্ষ অবলম্বন করছে, থেরাপি পাইছে। মাঝখানে দেখছেন না জামাত নিয়ে কি কাহিনী। তো এই দেশটা হয়েছে কি, যখন যেদিকে ছাতা ধরলে লাভ হয় ওইদিকে ছাতা ধরে। সেনাবাহিনী বাংলাদেশের একটা অর্গান, মূল অর্গান। এই বাহিনীটাকে নিয়ে বা বাহিনীর বিভিন্ন অফিসারদেরকে নিয়ে বিভিন্ন সময় যে নোংরা, প্রকাশ্যে অশ্লীল, দুঃসাহসিক অ্যাক্টিভিটিস, মন্তব্য, আমার মনে হয় যে সেনাবাহিনী মনে হয় হাতে চুরি করে ফেলছে মাঝে মাঝে মনে হয়। কারণ এই অভিযোগগুলো নিয়ে জাস্ট একটা বিবৃতির মধ্যেই শেষ হয়ে যায়, যার কারণে পরবর্তী সময় আরেকজন এই ধরনের বক্তব্য দিতে পারে। মাহফুজকে প্রমাণ দিতে হবে কোন পদধ্বনি তিনি শুনতে পাইছেন, কিভাবে তিনি বুঝছেন যে ১/১১ সরকারের পদধ্বনি শোনা যাচ্ছে। ওই যে জুলাই জয়ী হবে, কিসের জুলাই জয়ী হবে, এগুলা চেতনাবাজি কথাবার্তা বন্ধ করেন মাহফুজ। হঠাৎ করেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেই তোলপাড় সৃষ্টি হয়ে গেছে, ঘটনা শুরু হয়ে গেছে। এই তোলপাড় সৃষ্টির যে আউটকাম এটা স্পষ্ট হচ্ছে। এই যে মাহফুজ আসিফ একই সুরে 111-এর পদধ্বনির কথা বলে জাতিকে সতর্ক করছে, জামাত শিবিরকে আব্বা আব্বা ডাকছে, শিবিরকে মাস্টার মাইন্ড আব্বা মানতে রাজি, ভাই আমাদেরকে বাঁচাও থাকো। এটা কেন ঘটেছে জানেন? এটা সরকারের ভিতরে মারাত্মক গ্রুপিং, উপদেষ্টাদের মধ্যে মারাত্মক দ্বন্দ্বের ফলে। কি দ্বন্দ্ব? এই সরকারের
উপর যাদের প্রভাব 60%, তারা চায় ইউনূস চলে যাক, এবং ইউনূসের পন্থী যারা বা এনসিপি কে যারা ওন করে এদেরকে চায় না, এদেরকে আউট করতে চায় সরকার থেকে। এই ন্যারেটিভ নির্মাণ করছে, ইউনূসকে ব্লেম করছে। এই সরকারের এই ইউনূসের একদম ক্লোজ দুইজন উপদেষ্টা আসিফ মাহফুজকে ব্লেম করছে। সরকারের উপর মারাত্মক প্রভাব বিস্তারকারী একটা অংশ টিআইবি, ইফতেখারুজ্জামান, তিনি উপদেষ্টা নন, কিন্তু এই সরকারের ভিতরে মারাত্মক প্রভাবশালী। প্রথম আলো, ডেইলি স্টার, আমেরিকা, ইন্ডিয়ান নেক্সাস। অত ইফতেখারুজ্জামানকে, তার বক্তব্যকে আপনি 10 জন উপদেষ্টার চাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে পারেন। তো তিনি বাজারে বয়ান ছেড়েছেন এনসিপি কিংস পার্টি, তাদের 2 জন সরকারে, কিন্তু একটু ভদ্রতার কারণে বললেন না তাদের 3 জন সরকার ইনক্লুডিং ডক্টর ইউনূস। ওটা একটু ছাড় দিয়েছেন, যেহেতু ইউনূসের সাথে আবার অন্যদিক থেকে ভালো সম্পর্ক। তাদের 2 জন সরকারে মানে আসিফ, নাহিদ, আসলে 3 জন মিন করেছে বা আরো আছে। অতএব এদেরকে সরাও। আর এদেরকে এমনি এমনি সরাবে? ইউনূসকে এদেরকে সরাতে দিবে? প্রফেসর ইউনূসের কাছে আসিফ মাহফুজের 1000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ আনলেও ইউনূস সাহেব ওটা শোনেনি না। তাদেরকে লাগবে ইউনূসের, এটা ইউনূস সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আর এই ইফতেখারুজ্জামান বা প্রথম আলো, ডেইলি স্টার, আমেরিকা, ভারত, নেক্সাস, আমেরিকান হিসাবটা এখানে জটিল, কারণ ইউনূস নিজে আমেরিকাপন্থী। তারপরও আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প বলে কথা, অনেক হিসাব আছে। তারা জানে যে এমনি এমনি ইউনূস এই কিংস পার্টি যদি বলা হয় যে এনসিপি কিংস পার্টি, এর অর্থ হচ্ছে এটা অবৈধ, এটা হারাম, জারজ। কারণ একটা নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটা পার্টিকে সমর্থন করতে পারে না। যদি করে তাহলে সেই সরকার নিরপেক্ষ থাকে না, তাদের ক্ষমতা থাকার বৈধতা হারায়। তাহলে ইফতেখারুজ্জামান মানে এই সরকারের 60%, বিশাল গোষ্ঠী, প্রথম আলো, ডেইলি স্টার, ভারত, আমেরিকা, নেক্সাস, তারা কি বলছে আমি ব্যাখ্যা করছি। তারা কি বলছে যে তারা হারাম কাজ করছে, এনসিপি কে প্যাট্রোনাইজ করছে, কিংস পার্টি। এখানে কিং কিন্তু ইউনূস নিজে, আর ইউনূসের আন্ডা বাচ্চা হচ্ছে আসিফ মাহফুজ। অতএব মূল অভিযোগটা কিন্তু ইউনূসের বিরুদ্ধে। অতএব হারাম কাজ করছে, এদের রাখা যায় না, এদেরকে সরাও। এখন এমনি এমনি তো সরবে না, তাহলে কি সেনাবাহিনীর মাধ্যমে কোনোভাবে বাধ্য করো, তারপরে আমরা 111 টাইপের কিছু একটা করবো, মানে পর্দার অন্তরের মিলিটারি বা অন্য কেউ চালাক। দেশের অবস্থা ভালো না, এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারছে না, সেনাবাহিনী পর্দার অন্তরের ক্ষমতা চালিয়ে সব ঠিক করে দিবে। এইটা হচ্ছে সরকারের একটা অংশের দৃষ্টিভঙ্গি। আর আরেকটা অংশ মাহফুজ এবং আসিফ মাহমুদরা, তাদের সাথে আরো অনেকে আছে, তাদের দৃষ্টিভঙ্গি কি, না না এগুলো 111, এগুলো ঠেকাও। এনসিপি কে কিংস পার্টি বলে ইউনূসকে আমাদেরকে দায়ী করো, মানে 111 আনার চেষ্টা ঠেকাও। তাহলে এই সরকারের ভিতরে যে তোলপাড় চলছে এবং তার আউটকাম যে স্পষ্ট, সেই আউটকাম হিসেবে যে ঘটনা ঘটে গেছে 111 এর পদধ্বনির কথা, আমি কয়েকটা আলোচনা আশা করি আপনাদেরকে একদম স্পষ্ট করে বোঝাতে পেরেছি। অতএব ওই টিআইবির বক্তব্যই 111 এর ন্যারেটিভ, 111 এর গ্রাউন্ড। যদি 111 এর গ্রাউন্ড অনেক আগে থেকে, 111 এর জন্য নানান পক্ষ বসে আছে, এটা নিশ্চিত। অনেক বিশাল বিশাল পাওয়ারফুল লোক বসে আছে। কারণ দীর্ঘদিন যদি ক্ষমতায় থাকা যায়, রাজনৈতিক দলগুলোকে ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ করে, জরুরি অবস্থা জারি করে যদি তারা ক্ষমতা এক্সারসাইজ করতে পারে, এটা কে না পারে, কে না চায়? এটা সবাই চায়। যেমন সাবেক সেনাপ্রধানরা কমপক্ষে 5-10 জন পাবেন এই আশায় বসে আছে, এবং সেনাবাহিনীরও অনেকে, যে ওয়াকার তুমি তো এমনিতেই বেকায়দায়, তোমার চাকরি থাকে কিনা বলা যায় না, আর চুপ্পু সেও রাজি হয়ে যাবে নিঃসন্দেহে। আর বিএনপি কে রাজি করানোর চেষ্টা কেউ করতে পারে, বা বিএনপির কনসেন্ট থাকতে পারে যে না, এই ইউনূস এভাবে থাকলে ঘুরে ফিরে কিংস পার্টি দেখবো যে গ্রাম সরকার গঠন করে তাল বাহানা করে ওই জিয়াউর রহমান যেটা করেছিল, এই এনসিপি কে বিরাট পার্টি বানিয়ে তাদের হাতে ক্ষমতা দিয়ে যাবে। তার চাইতে বাবা ইউনূস সরাতে তোমরা রাজি হও, 111 তোমাদের সম্মতি দাও। বিএনপি এই সেন্সে রাজি হতে পারে। তো এই টিআইবির বক্তব্যটাই হচ্ছে এখানে মূল গ্রাউন্ড। এনসিপি এবং প্রথম আলো এটা খুব গুরুত্বের সাথে রিপোর্ট করছে। প্রথম আলো কম না, এনসিপি কিংস পার্টি, তাদের 2 জন সরকারে টিআইবি নির্বাহী পরিচালক। গণঅভ্যুত্থানের পর গঠিত হওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি হিসেবে বর্ণনা করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। রাজধানী ধানমন্ডি টিভির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। কর্তৃত্ববাদী সরকারের পতন পরবর্তী 1 বছর প্রত্যাশা প্রাপ্তি শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করে টিভি। আপনাদের নিঃসন্দেহে মনে আছে, যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা ছোট ছিলাম কিন্তু আমরা সব জানি। 111 ঘটার প্রেক্ষাপট কিন্তু এই এনজিও গুলোই তৈরি করে, মার্কিন পন্থী এনজিও গুলো। অতএব সেই টিভি আবার সোচ্চার। আবার 2 দিন আগে আর এক 111 এর দালাল মনে আছে, সেই কি ভট্টাচার্য যেন, দেবপ্রিয় ভট্টাচার্য, 111 এর এক দালাল সুবিধাভোগী। সে বলেছে ইউনূসের এক্সিট পলিসি ভাবা উচিত, মানে ইউনূস সরাও। মিলে যাচ্ছে ওই দেবপ্রিয়র কথা আর এই ইফতেখারুজ্জামানের কথা একই। আরে ভাই, যদি কিংস পার্টি একটা সরকার লালন করে, সেই সরকারকে তো সরানো দরকার। সেই সরকার তো নিরপেক্ষ নয়। বিএনপি তো সেই সরকার সরাতে চাইবেই, কারণ কিংস পার্টি তৈরি করে তো ক্ষমতা এনে দিতে। জিয়াউর রহমান কিংস পার্টি করে তো বিএনপির সাথে সাথে ক্ষমতা এনে দিয়েছিল, এর সাথে এনে দিয়েছিল। এখন সাথে সাথেই তো ক্ষমতায় বসিয়ে দিবে ইউনূসের কিংস পার্টি এনসিপি। অসম্ভব না।
দেখবেন স্থানীয় সরকার নির্বাচন দিল, আবার এনসিপির যে 24 দফা ইশতেহার তার মধ্যে গ্রাম সরকার আছে, গ্রাম সরকার গঠন করে দিল, গ্রাম পার্লামেন্ট ধরে ধরে সরকার লোক বানিয়ে বললো যে তোমরা এনসিপি করবা, তোমাদেরকে এই পোস্ট দিই। কোনো ব্যাপার না। বিএনপি জামাতের নেতাদের কিছু গ্রেপ্তার করে চাঁদাবাজির অভিযোগ, আর বিএনপি তো আগেই টোপ গিলেছে, তাদের গ্রেপ্তার করা সোজা, এমনি তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। সম্ভব সরকার চাইলে কোনো একটা দল গঠন করে তাদেরকে সিস্টেমে তালবাহানা করে ভোটের মাধ্যমে ক্ষমতায় এনে দিয়ে দেওয়া সম্ভব। এটি সরকারের এক গ্রুপ বিরোধিতা করছে, আর এক গ্রুপ চাচ্ছে যে এই সিস্টেম করি। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখেছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি দেখে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। দর্শকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো। দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।